প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই যে যেখানে আছো ভালো আছো, নিরাপদে আছো, সুস্থ আছো। আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম বাক্য নিয়ে, বাক্যের বিভিন্ন প্রকার ভেদ নিয়ে। আজ এরই ধারাবাহিকতায় এর দ্বিতীয় পর্ব আলোচনা করছি। আজ আমাদের আলোচ্য বিষয় মূলত বিভিন্ন প্রকার বাক্যের রূপান্তর, অর্থাৎ এক বাক্য থেকে কিভাবে আমরা এই বাক্যটিকে অন্য বাক্যে পরিণত করতে পারি বা রূপান্তর করতে পারি। আমরা ধারাবাহিকভাবে বিভিন্ন প্রকার বাক্যের রূপান্তর শিখতে চেষ্টা করব। প্রথমে আসা যাক অস্তিবাচক বাক্য থেকে নেতিবাচক বাক্যে কিভাবে আমরা রূপান্তর করব। এই অস্তিবাচক থেকে নেতিবাচক বাক্যে রূপান্তরের শর্ত মূলত দুটি। শর্ত নম্বর ১ হচ্ছে বাক্যের অর্থের কোনো প্রকার পরিবর্তন বা পরিবর্ধন করা যাবে না। শর্ত নম্বর ২, অস্তিবাচক বাক্যের ক্রিয়ার শেষে না, নেই, নাই, নি, নয় ইত্যাদি অব্যয় যোগ করে নেতিবাচক বাক্যে পরিণত করতে হবে। তাহলে আমরা জেনে নিলাম, আমরা যদি অস্তিবাচক বাক্যকে নেতিবাচকে রূপান্তর করতে চাই তাহলে আমাদেরকে অবশ্যই এই দুটি শর্ত মেনে চলতে হবে, নচেৎ সেই বাক্যটা অস্তিবাচক থেকে নেতিবাচকে পরিণত হবে না। এবার আমরা একটা উদাহরণ বিশ্লেষণ করি। যেমন, অনুষ্ঠানটি আমি উপস্থাপন করব, এটি একটি অস্তিবাচক বাক্য। এখন এই বাক্যকে যদি আমরা লিখি অনুষ্ঠানটি আমি উপস্থাপন করব না, তাহলে আমরা দেখলাম এখানে এই অস্তিবাচক থেকে নেতিবাচক বাক্যে রূপান্তর করার একটি শর্ত পূরণ হয়েছে। সেটা কিরকম? যে এখানে ক্রিয়ার শেষে উপস্থাপন করা, এই ক্রিয়ার শেষে মূলত এই না অব্যয় শব্দটি যোগ করা হয়েছে। এটা একটা শর্ত পূরণ। কিন্তু এই বাক্যটিকে যদি আমরা পড়ি যে আমি অনুষ্ঠানটি উপস্থাপন করব না, আর আমাদের মূল বাক্য ছিল অনুষ্ঠানটি আমি উপস্থাপন করব, তাহলে এখানে আমরা দেখব মূল বাক্যের যেই অর্থ ছিল এখানে সেই অর্থটি পরিবর্তিত হয়ে গেছে। আমরা জানি যে বাক্য রূপান্তর করতে গেলে অবশ্যই মূল বাক্যের অর্থ, যেহেতু এই বাক্যে মূল বাক্যের অর্থটি পরিবর্তিত হয়ে গেছে, তার জন্য এটাকে আমরা অস্তিবাচক থেকে নেতিবাচক বাক্যে রূপান্তর বলতে পারছি না। এবার এই বাক্যটিকে যদি আমরা এভাবে বলি যে অনুষ্ঠানটি আমি ছাড়া অন্য কেউ উপস্থাপন করবে না, তাহলে এই বাক্যের যে অর্থ এবং আমাদের মূল বাক্যের যে অর্থ ছিল তা একই। তার মানে অর্থের কোনো প্রকার পরিবর্তন বা পরিবর্ধন এই বাক্যে ঘটেনি। আবার এই বাক্যে মূল বাক্যের ক্রিয়া শেষে না অব্যয়টিও যোগ করা হয়েছে। যেহেতু দ্বিতীয় বাক্যে আমরা অস্তিবাচক থেকে নেতিবাচক বাক্যে রূপান্তরের দুটি শর্তই পূরণ করেছি, তাই এটিকে আমরা বলতে পারি অস্তিবাচক থেকে নেতিবাচক বাক্যে পরিণত হয়েছে। এরকম আমরা আরো কয়েকটা উদাহরণ দেখি। এবার, আমার বুকের ভেতরটা হু হু করে উঠল, এটা আমরা নেতিবাচক করব, আমার বুকের ভেতরটি হু হু না করে বা না করিয়া পারিল না। ইহারা অন্য জাতের মানুষ, এটার পরিবর্তন হচ্ছে ইহারা অন্য জাতের মানুষ না হইয়া পারে না। এই কথা স্বীকার করতেই হয়, এর পরিবর্তন হচ্ছে এই কথা অস্বীকার করা চলে না। অল্প লোকেই বেদের অর্থ বুঝতো, এর নেতিবাচক বাক্য হচ্ছে বেশিরভাগ লোকই বেদের অর্থ বুঝতো না। এবার আমরা আসছি নেতিবাচক থেকে অস্তিবাচক বাক্যে পরিবর্তন করব। আগের মতোই এখানেও নেতিবাচক বাক্য থেকে অস্তিবাচক বাক্যে রূপান্তরের শর্ত দুটি। ১ নম্বর শর্ত হচ্ছে বাক্যের অর্থের কোনো প্রকার পরিবর্তন বা পরিবর্ধন করা যাবে না। দ্বিতীয়ত,
নেতিবাচক বাক্যের ক্রিয়ার শেষে যে যুক্ত না, নেই, নাই, নয়, নি এই যে অব্যয়গুলো যুক্ত থাকে, আমরা অস্তিবাচক করতে গেলে এই অব্যয়গুলো উঠিয়ে দেব। এবার একটা উদাহরণ বিশ্লেষণ করি। এখন খাঁটি জিনিস সহজলভ্য নয়, এটি একটি নেতিবাচক বাক্য। এটাকে আমরা যদি বলি এখন খাঁটি জিনিস সহজলভ্য, এখানে আমরা দেখতে পেলাম অর্থটি তার মূল বাক্যটি থেকে অর্থটি পরিবর্তিত হয়ে গিয়েছে, কিন্তু মূল বাক্যের শেষে যে নয় অব্যয়টি আছে তা অবশ্য এখানে নেই। তার মানে যদি আমরা বলি এখন খাঁটি জিনিস সহজলভ্য, তাহলে একটি শর্ত পূরণ করে, তাই এটি বাক্যান্তর হবে না। আমাদের বলতে হবে এখন খাঁটি জিনিস দুর্লভ। এখানে আমরা দেখলাম তাহলে মূল বাক্যের নয় অব্যয়টিও নেই, আবার অর্থটি একই আছে, অর্থাৎ দুটি শর্তই পূরণ করছে, তাই এটি সঠিক বাক্যান্তর। এরকম আমরা আরো কিছু বাক্যান্তর দেখি, যে অনেকদিন গায়ে আসিনি, এর বাক্যান্তর হচ্ছে অনেকদিন গায়ে আসা থেকে বিরত ছিলাম। আশেপাশে কোনো শব্দ নেই, আশপাশ সম্পূর্ণ নীরব। আমি আশা ছাড়তে পারলাম না, আমি আশা করে রইলাম। আমরা বাধা দিতে পারলাম না, আমরা বাধা দিতে অপারগ। উদারতা কৃপণদের ধর্ম নয়, অনুদারতাই কৃপণদের ধর্ম। তোমরা খেয়াল করবে প্রত্যেকটি বাক্যই কিন্তু এখানে আমাদের যে কাঙ্ক্ষিত দুইটি শর্ত সেই দুইটি পূরণ করছে। এক হচ্ছে আমরা দুই পাশের কোনো বাক্যের অর্থেরই কোনো পরিবর্তন দেখব না, এবং এর শেষে কোনো নেতিবাচক অব্যয় নেই। তেমনি ওকে চেনাই যায় না, ওকে অচেনা মনে হয়। ওদের কাউকে পাওয়া যায়নি, ওরা সবাই অনুপস্থিত ছিল। আজকাল কোনো জিনিসই সুলভ নয়, আজকাল সকল জিনিসই দুর্লভ। এভাবেই আমরা আমাদের বাক্যান্তর সেরে নিতে পারবো। এবার আসা যাক অস্তিবাচক বাক্যকে আমরা কিভাবে প্রশ্নবাচক বাক্যে রূপান্তর করব। আমাদের প্রথমে একটি জিনিস মাথায় রাখতে হবে, সেটা কি অস্তিবাচক বাক্যকে যখন আমরা প্রশ্নবাচক বাক্যে রূপান্তর করব, তাহলে তখন এই প্রশ্নবাচক করতে গেলে একটু না বাচক অর্থ নিয়ে আসতে হয়। এইটা নিয়ে আসার যেই নিয়মটা সেটা আমরা একটু পড়ে নিচ্ছি। অস্তিবাচক বাক্যকে প্রশ্নবাচক বাক্যে রূপান্তরের জন্য প্রশ্নবাচক বাক্যের মধ্যে নাকি, নয় কি, কি না, নি, না ইত্যাদি যোগ করতে হয়, এবং বাক্যের শেষে প্রশ্ন জিজ্ঞাসাসূচক চিহ্ন বসাতে হয়। অর্থাৎ তাহলে অস্তিবাচক থেকে আমরা যখন প্রশ্নবাচককে রূপান্তর করব, তখন সেই প্রশ্নবাচক বাক্যের মধ্যে আমরা কি কি যোগ করব, না কি, নয় কি, কি না, নি, না ইত্যাদি যে কোনো একটি যোগ করব, এবং প্রশ্নবাচক বাক্যের শেষে একটি প্রশ্ন সূচক চিহ্ন ব্যবহার করব। যেমন জাদুঘর আমাদের আনন্দ দেয়। এই বাক্যের প্রশ্নবাচক হবে জাদুঘর আমাদের আনন্দ দেয় নয় কি। ওরা আগামীকাল আসবে, এই বাক্যের প্রশ্নবাচক হবে ওরা কি আগামীকাল আসবে না। তার মানে প্রত্যেকটা অস্তিবাচক বাক্য শেষে আমরা একটা নেতিবাচক অর্থ পাচ্ছি। তেমনি দেশকে ভালোবেসে শত শহীদ জীবন উৎসর্গ করেছেন, এর প্রশ্নবাচক বাক্য হচ্ছে দেশকে ভালোবেসে কি শত শহীদ জীবন উৎসর্গ করেনি। সাহিত্য জীবনের স্বাভাবিক প্রকাশ, সাহিত্য কি জীবনের স্বাভাবিক প্রকাশ নয়। ভুল সবার হয়, ভুল কি সবার হয় না। এভাবে আমরা অস্তিবাচক বাক্যকে প্রশ্নবাচক বাক্যে পরিণত করতে পারি। এবার আমরা শিখব কিভাবে নেতিবাচক বাক্যকে প্রশ্নবাচক বাক্যে রূপান্তর করা যায়। এই নেতিবাচক বাক্যকে যখন আমরা প্রশ্নবাচক বাক্যে রূপান্তর করব, তখনও ঠিক নেতিবাচক অর্থটি পরিহার করে তবেই প্রশ্নবাচক বাক্যে পরিণত করা যায়।
এবার আমরা শিখে নেই আমাদের বিস্তারিত নিয়মগুলো কি কি, যেগুলো আমাদের অনুসরণ করতে হবে নেতিবাচক বাক্যকে প্রশ্নবাচক বাক্যে রূপান্তর করার জন্য। সেটি হচ্ছে নেতিবাচক বাক্যের ক্রিয়ার শেষের নাবাচক অব্যয় তুলে দিয়ে কি যোগ করে বাক্যটিকে প্রশ্নাত্মক করতে হবে, অতঃপর শেষে প্রশ্ন জিজ্ঞাসাসূচক চিহ্ন ব্যবহার করতে হবে। অর্থাৎ নেতিবাচক ক্রিয়ার শেষে যে না সূচক অব্যয় থাকে সেটা আমরা তুলে দিব এবং তুলে দিয়ে কি যোগ করে বাক্যটিকে আমরা প্রশ্নাত্মক করে তুলব। এই হচ্ছে নিয়ম। এবং প্রশ্নবাচক যেহেতু বাক্য তৈরি করছি, প্রশ্নবাচক বাক্যের শেষে প্রশ্নসূচক চিহ্ন তো দিতেই হয়, সেটা তো তোমরা সবাই জানোই। চলো এবার বাক্যকে বিশ্লেষণ করি। সরস্বতী বর দেবেন না, এই বাক্যের শেষে যেহেতু না সূচক অব্যয় আছে, তার মানে এটা আমরা জানি একটা নেতিবাচক বাক্য। এবার একে আমরা প্রশ্নসূচক বাক্যে পরিণত করব। সরস্বতী কি বর দিবেন, অথবা সরস্বতী বর দিবেন কি, এই দুটো প্রশ্নসূচক বাক্যের শেষেই না অব্যয়টি নেই এবং প্রত্যেকটার মধ্যেই কি যোগ করা হয়েছে এবং শেষে প্রশ্নসূচক জিজ্ঞাসা চিহ্নটি আছে। তার মানে এটা নেতিবাচক থেকে প্রশ্নসূচক বাক্যে পরিণত হয়েছে। আবার হৈমন্তী কোনো কথা বলিল না, এই বাক্যের ক্রিয়া শেষে না অব্যয় আছে, সেটা আমরা তুলে নিব। তার জন্য এটা দিলাম, হৈমন্তী কোনো কথা বলেছিল কি, কি যোগ করলাম এবং শেষে প্রশ্নসূচক চিহ্নটিও আমরা ব্যবহার করলাম। হৈম তাহার অর্থ বুঝিল না, এই নাটা তুলে দিলাম এবং এটা প্রশ্নসূচক বাক্য হচ্ছে এরকম, হৈম তাহার অর্থ বুঝিল কি, মানে কি যোগ করে বাক্যটিকে আমরা প্রশ্নাত্মক করলাম এবং শেষে জিজ্ঞাসাসূচক চিহ্নটি ব্যবহার করলাম। এভাবে আমরা নেতিবাচক বাক্যকে খুব সহজেই প্রশ্নবাচক বাক্যে পরিণত করতে পারি। এবার আমরা শিখব কিভাবে সরল বাক্যকে জটিল বাক্যে পরিণত করতে হয়। এই সরল বাক্যকে জটিল বাক্য করতে গেলে আমাদের যেই জিনিসটি মাথায় রাখতে হবে, সরল বাক্যের সংজ্ঞা এবং বৈশিষ্ট্য এবং জটিল বাক্যের সংজ্ঞা এবং বৈশিষ্ট্য। যেহেতু আমরা সরল বাক্যকে জটিল বাক্যে পরিণত করছি, এখন আমাদের গত ক্লাসে যে আমরা বাক্যের আলোচনাগুলো করেছিলাম, তখন কিন্তু আমি এই জটিল বাক্য হতে হলে এই কয়টি শর্ত আছে সেগুলো বলেছিলাম। সেই শর্তগুলো আমাদের মাথায় রেখেই সামনে এগোতে হবে, তাহলেই সেই সরল বাক্যটি জটিল বাক্যে পরিণত হয়ে যাবে। এই শর্তগুলো তাহলে আমরা কিভাবে সরল বাক্যকে জটিল বাক্যে পরিণত করব তার কয়েকটি শর্ত এখানে উল্লেখ করছি। সেটা কি কি? প্রথমে আমরা সরল বাক্যটিকে ভেঙে দুটি খণ্ড বাক্য তৈরি করব, অর্থাৎ যে সরল বাক্য দেয়া থাকবে সেটাকে ভেঙে আমরা দুইটা খণ্ড বাক্য তৈরি করে ফেলব। দ্বিতীয় নাম্বার শর্ত, খণ্ড বাক্য দুটিকে সাপেক্ষ সর্বনাম দ্বারা যুক্ত করে দিব। 3 নম্বর হচ্ছে খণ্ড বাক্য দুটির মধ্যে পারস্পরিক নির্ভরশীলতা তৈরি করতে হবে। তাহলে আমরা যদি এই 3টি শর্ত মেনে চলি বা পূরণ করি, তখনই সরল বাক্য হয়ে উঠবে জটিল বাক্য। তাহলে কি আমরা জানি যে জটিল বাক্যের দুটি অংশ থাকে, তার মধ্যে সাপেক্ষ সর্বনাম থাকে এবং ওই খণ্ড বাক্য দুটি একটি আরেকটির উপর নির্ভরশীল হয়। এই শর্তগুলো পূরণ করলেই সেটি জটিল বাক্য হতে পারে। এবার আমরা একটি বাক্যকে বিশ্লেষণ করছি, তাহলে এই ব্যাপারটি আমাদের কাছে আরো বেশি স্পষ্ট হয়ে উঠবে। যেমন, শিক্ষিত লোককে সবাই শ্রদ্ধা করে, এটি একটি সরল বাক্য। তাহলে এই শিক্ষিত লোককে সবাই শ্রদ্ধা করেন, এটাকে প্রথমে আমরা দুটি অংশে ভাগ করে ফেলি। এক হচ্ছে শিক্ষিত লোক, দুই হচ্ছে সবাই শ্রদ্ধা করে। তাহলে এখানে আমরা সরল বাক্যকে ভেঙে দুটি অংশে পরিণত করলাম। এবার এই দুটি অংশকে আমরা সাপেক্ষ সর্বনাম দ্বারা যোগ করি। দ্বিতীয় স্টেপ দেখো, যারা শিক্ষিত লোক তাদেরকে সবাই শ্রদ্ধা করে। এখানে যারা এবং তাদেরকে, এগুলোই হচ্ছে সাপেক্ষ সর্বনাম। এই যারা এবং তাদেরকে এটা আমরা ব্যবহার করে এই খণ্ড বাক্য দুটোকে
আহ, যুক্ত করে নিলাম। এবং এবারে আমরা যদি এটাও ভালোভাবে পরিষ্কার ভাবে বুঝতে পারছি যে এই বাক্যের একটি অংশ আরেকটি অংশের উপর নির্ভরশীল। সেটা কিরকম? যে যারা শিক্ষিত লোক তাদেরকে সবাই শ্রদ্ধা করে, তার মানে শ্রদ্ধা করার শর্ত হচ্ছে শিক্ষিত হওয়া। এভাবেই তাহলে একটি অংশ আরেকটি অংশের উপর নির্ভরশীল হলো। তাহলে আমরা এখানে দেখলাম এই সরল বাক্য থেকে জটিল বাক্যে পরিণত হওয়ার যে তিনটি শর্ত আমরা উল্লেখ করেছি তার সবগুলোই পূরণ করেছে, সেহেতু এটি একটি জটিল বাক্যে পরিণত হয়েছে। এবার আমরা আরো কয়েকটি বাক্যকে বিশ্লেষণ করি। অন্ধকে আলো দাও, মানে যে অন্ধ তাকে আলো দাও। তাহলে এখানে আমরা দুটি অংশও পেলাম, যাকে তাকে নামক দুইটি সাপেক্ষ সর্বনামও পেলাম, আবার এখানে এক অংশের উপর আরেক অংশ নির্ভরশীলও পেলাম। তার মানে এটিও সঠিকভাবে বাক্যান্তরিত হয়েছে। আমার কেনা বইটি খুব দামি, এটির বাক্যান্তর হচ্ছে আমার কেনা যে বইটি সেটি খুব দামি। এখানেও তিনটি শর্তই পূরণ হয়েছে। আমার পথ দেখাবে আমার সত্য, এর বাক্যান্তর হচ্ছে আমার যে পথ তা দেখাবে আমার সত্য। তোমাকে দেওয়ার মতো আমার কিছুই নেই, আমার এমন কিছু নেই যা তোমাকে দিতে পারি। আমি সাম্যের গান গাই, এটি একটি সরল বাক্য। একে যদি আমরা জটিল বাক্যে পরিণত করতে চাই তাহলে লিখতে হবে আমি যে গান গাই তাহা সাম্যের গান। তো এখানেও সেই তিনটি শর্তই পূরণ হয়েছে। দুটি খণ্ডবাক্য পেলাম, যা এবং তা সাপেক্ষ সর্বনাম দ্বারা যুক্ত করলাম এবং এক অংশের উপর আরেক অংশ নির্ভরশীল হলো। এভাবেই তিনটি শর্তই যেহেতু পূরণ করলো তার জন্য এটি একটি জটিল বাক্যে পরিণত হয়ে গিয়েছে। এবার আসা যাক যৌগিক বাক্যকে জটিল বাক্যে পরিণত কিভাবে করা যায়। আমরা জটিল বাক্য হতে গেলে আমরা শর্ত একটু আগেই জানলাম কি কি। সাপেক্ষ সর্বনাম সেখানে যুক্ত করতে হয় এবং এক অংশের উপর আরেক অংশ নির্ভরশীল করতে হয়। কিন্তু আমরা জানি যৌগিক বাক্যে কি কোনো সাপেক্ষ সর্বনাম থাকে না, থাকে সংযোজক অব্যয়। এবং যৌগিক বাক্যের যে খণ্ডবাক্য দুটি থাকে সে দুটি পরস্পর নিরপেক্ষ থাকে, নির্ভরশীল থাকে না। তাহলে আমরা এবার জেনে নিব যৌগিক বাক্যকে কিভাবে জটিল বাক্যে পরিণত করা যায় বা এর শর্তগুলি। প্রথমেই যৌগিক বাক্যে ব্যবহৃত সংযোজক অব্যয় উঠে যাবে। 2 নম্বর, জটিল বাক্যে সাপেক্ষ সর্বনাম বসবে। যৌগিক বাক্যের খণ্ডবাক্য দুটির নিরপেক্ষ ভাব উঠে গিয়ে জটিল বাক্যে নির্ভরশীল ভাব বসবে। এই তিনটি শর্ত পূরণ করলেই বাক্যটি যৌগিক থেকে জটিল হয়ে উঠবে। এবার আমরা একটা বাক্য বিশ্লেষণ করি। তিনি দরিদ্র কিন্তু সৎ। এই যে সাপেক্ষ সর্বনাম আছে এবং দুটি অংশই এখানে নিরপেক্ষ, তাই এটিকে আমরা বলছি যৌগিক বাক্য। এবার আমরা এই যৌগিক বাক্যকে ভেঙে সাপেক্ষ সর্বনাম দ্বারা যুক্ত করে এবং এক অংশের উপর আরেক অংশ নির্ভরশীল তৈরি করে এটাকে জটিল বাক্যে পরিণত করে দিব। তখন আমাদের লিখতে হবে যদিও তিনি দরিদ্র তবু সৎ। তখন এখানে আমরা সাপেক্ষ সর্বনাম যদিও তবু পেলাম এবং যদি তিনি দরিদ্র এই অংশের উপর আরেক অংশ তবু সৎ আবার নির্ভরশীল পেলাম। আবার আমরা পৌঁছলাম এবং খবর পেলাম জাহাজ ছেড়ে চলে গেছে। এটির জটিল রূপ হবে আমরা যখন পৌঁছলাম তখন খবর পেলাম জাহাজ ছেড়ে চলে গেছে। যখন তখন যৌগিক সাপেক্ষ সর্বনাম এবং প্রথম অংশের উপর দ্বিতীয় অংশ নির্ভরশীল হলো এবং এই যৌগিক বাক্যের যে সংযোজক অব্যয় এবং ছিল সেটাও আমরা এই অংশে পেলাম না। আবার লোকটি গরিব কিন্তু সৎ, এখানে ওই কিন্তুটি উঠিয়ে দিলাম। তখন সঠিক উত্তরটি হচ্ছে যদিও লোকটি গরিব তথাপি তিনি সৎ। লোকটির সবই আছে কিন্তু সুখী নয়, যদিও লোকটির সবই আছে তথাপি তিনি সুখী নয়। তো ভাইভাবে আমরা খুব সহজেই জটিল বাক্যকে যৌগিক বাক্যকে জটিল বাক্যে পরিণত করতে পারবো। এবার আমরা শিখব জটিল বাক্যকে কিভাবে সরল বাক্যে
পরিণত করতে হয়। এর 1 নম্বর শর্ত, প্রধান খণ্ডবাক্য অপরিবর্তিত থাকবে এবং অপ্রধান খণ্ডবাক্যের সমাপিকা ক্রিয়াকে অসমাপিকা ক্রিয়াতে রূপান্তর করতে হবে। আমরা সবাই জানি যে জটিল বাক্যের দুটি অংশ থাকে, একটি হচ্ছে প্রধান খণ্ডবাক্য আর একটি হচ্ছে অপ্রধান খণ্ডবাক্য। তাহলে এর শর্ত হচ্ছে প্রধান যে খণ্ডবাক্যটি থাকবে সেটা আগের মতোই থাকবে, কিন্তু অপ্রধান খণ্ডবাক্যের যে সমাপিকা ক্রিয়া আছে সরল বাক্যে পরিণত করতে হলে সেই সমাপিকা ক্রিয়াকে আমাদের অসমাপিকা ক্রিয়ায় রূপান্তর করতে হবে। 2 নম্বর শর্ত হচ্ছে জটিল বাক্যের যে সাপেক্ষ সর্বনাম ব্যবহার হয় সেই সাপেক্ষ সর্বনামকে তুলে দিতে হবে। সাপেক্ষ সর্বনাম লোপ পেয়ে এটা মূলত একটি বাক্যে পরিণত হবে। এবার আমরা বিশ্লেষণ করি একটি বাক্য। যদি আমি নেপোলিয়ন হতাম তবে ওয়াটারলু জিতিতে পারিতাম। এখানে ওয়াটারলু জিতিতে পারিতাম এটা হচ্ছে প্রধান খণ্ডবাক্য, মানে এইটা তাহলে সরল বাক্যে পরিণত করতে গেলে এটা অপরিবর্তিত থাকবে, অর্থাৎ যেমন আছে ঠিক তেমনই থাকবে। এবং এইটা হচ্ছে অপ্রধান খণ্ডবাক্য। এখানে অপ্রধান খণ্ডবাক্যের সমাপিকা ক্রিয়াকে আমাদের অসমাপিকা ক্রিয়ায় পরিণত করতে হবে। এখানে এই যে আমি যদি আমি নেপোলিয়ন হতাম, এই যে আমি নেপোলিয়ন হতাম এইটাই হওয়াটাই হচ্ছে সমাপিকা ক্রিয়া। তাহলে এই সমাপিকা ক্রিয়াটাকে আমাদের অসমাপিকা ক্রিয়ায় পরিণত করতে হবে এবং এর যে সাপেক্ষ সর্বনাম আছে যদিও তবে এটা উঠিয়ে দিয়ে এই দুটো বাক্যকে একটা বাক্যে পরিণত করতে হবে। এই কয়েকটা কাজ করলেই জটিল বাক্যটি সরল বাক্য হয়ে যাবে। দেখে তোমাদের বোঝার সুবিধার্থে আমি আর একটু বিস্তারিতভাবে লিখেও দিয়েছি। তাহলে এই বাক্যটাকে আমরা সরল বাক্য কিভাবে করব? আমি নেপোলিয়ন হলে, এখানে ছিল নেপোলিয়ন হতাম, তাহলে এই হতাম সমাপিকা ক্রিয়া, এটাকে অসমাপিকা ক্রিয়া তৈরি করলাম কি হলে। তাহলে আমি নেপোলিয়ন হলে ওয়াটারলু জিতিতে পারিতাম। এখানে ওয়াটারলু জিতিতে পারিতাম ছিলাম, সেটা ঠিক আগের মতোই ছিল এবং এর যে সাপেক্ষ সর্বনাম যদি এবং তবে এটাও উঠিয়ে দেওয়া হয়েছে। এখানে তোমরা যাতে আরো খুব ভালো করে বুঝতে পারো, সহজে বুঝতে পারো, তার জন্য আমি একদম পরিপূর্ণভাবে ব্যাখ্যাটাও লিখে দিয়েছি। যদি কারো বুঝতে সমস্যা হয় এখানে পজ দিয়ে দেখে নিও পরে। এবার আর কয়েকটা উদাহরণ বিশ্লেষণ করি। পৃথিবীতে এমন কিছু নেই যা অসম্ভব। এর সরল রূপ হবে পৃথিবীতে অসম্ভব বলে কিছু নেই। তাহলে এখানে আমরা দেখলাম সাপেক্ষ সর্বনাম উঠিয়ে দেওয়া হয়েছে এবং এর যে সমাপিকা ক্রিয়া সেটাকেও অসমাপিকা ক্রিয়ায় পরিণত করা হয়েছে। আবার যারা সংস্কৃতিবান তারা শান্তিপ্রিয়, এর সরল রূপ হচ্ছে সংস্কৃতবানরা শান্তিপ্রিয় হয়। যে অন্ধ তাকে আলো দাও, অন্ধকে আলো দাও সরল রূপ। যারা পরিশ্রমী তারা সফল হয়, পরিশ্রমীরা সফল হয়। যা বার্ধক্য তাকে বয়সের ফ্রেমে বাঁধা যায় না, বার্ধক্যকে বয়সের ফ্রেমে বাঁধা যায় না। এভাবে আমরা সরল বাক্যে রূপান্তর করতে পারি। এবার আমরা শিখব যৌগিক বাক্যকে কিভাবে সরল বাক্যে পরিণত করতে হয়। যৌগিক বাক্যের সমাপিকা ক্রিয়া সরল বাক্যে অসমাপিকা ক্রিয়ায় পরিণত হবে এবং যৌগিক বাক্যে যে সংযোজক অব্যয় আছে সেটাকে উঠিয়ে দিতে হবে। এই দুইটা শর্ত যদি আমরা পালন করি তাহলে এই বাক্যটি যৌগিক থেকে সরল হয়ে যাবে। এবার আমরা একটি উদাহরণ বিশ্লেষণ করি। সত্য কথা স্বীকার করো নতুবা শাস্তি পাবে না। এখানে তাহলে সংযোজক অব্যয় হচ্ছে নতুবা, তাহলে এটা আমরা উঠিয়ে দিব এবং সমাপিকা ক্রিয়া হচ্ছে স্বীকার করা। স্বীকার করা কি? সমাপিকা ক্রিয়া। আমরা জানি যৌগিক বাক্যকে সরল বাক্যে রূপান্তর করতে গেলে সমাপিকা ক্রিয়াটাকে কি করতে হয়? অসমাপিকা ক্রিয়ায় রূপান্তর করতে হয়। দেখো এখানে আমি তোমাদের বোঝার সুবিধার জন্য লিখে দিয়েছি, এখানে সমাপিকা ক্রিয়া হচ্ছে স্বীকার করো, অসমাপিক ক্রিয়া কি হয়েছে? স্বীকার না করলে, এবং সংযোজক অব্যয় নতুবা উঠে গেছে। তাহলে এই যৌগিক বাক্যটা কিভাবে সরল করব আমরা? সত্য কথা স্বীকার না করলে শাস্তি পাবে, নতুবা উঠে গেল, সমাপিকা ক্রিয়াও অসমাপিকা ক্রিয়ায় পরিণত হলো এবং বাক্যটি হয়ে গেল সরল বাক্য।
এবার আরো কয়েকটা উদাহরণ আমরা দেখি। সত্য কথা বলিনি তাই বিপদে পড়েছি। এর সরল রূপ হচ্ছে সত্য কথা না বলে বিপদে পড়েছি। লোকটি অশিক্ষিত কিন্তু অশিষ্ট নয়। লোকটি অশিক্ষিত হলেও অশিষ্ট নয়। এখানে সংযোজন অব্যয় কিন্তু উঠিয়ে দিয়েছি এবং লোকটি অশিক্ষিত কিন্তু এই যে শিক্ষিত হয়েছিল এটাকে আমরা পরিণত করলাম অশিক্ষিত হলেও, মানে সমাপিকা ক্রিয়াকে অসমাপিকা ক্রিয়ায় পরিণত করা হলো। আবার ধর্ম আমাদের ইসলাম কিন্তু প্রাণের ধর্ম আমাদের তারুণ্য। ধর্ম আমাদের ইসলাম হলেও প্রাণের ধর্ম তারুণ্য। এখানেও সংযোজক অব্যয় উঠিয়ে দেওয়া হয়েছে এবং সমাপিকা ক্রিয়াকে অসমাপিকা ক্রিয়ায় পরিণত করা হয়েছে। তখনই এই যৌগিক প্রত্যেকটি যৌগিক বাক্য হয়ে উঠেছে সরল বাক্য। এবার আমরা শিখব একটি সরল বাক্যকে কিভাবে যৌগিক বাক্যে পরিণত করতে হয়। আমরা জানি যৌগিক বাক্য হতে গেলে অবশ্যই এর দুটি অংশ থাকতে হয়। অংশ দুটি একটি আরেকটির উপর নির্ভরশীল হয় না, অর্থাৎ তারা স্বাধীন বা নিরপেক্ষ থাকে এবং তাদের সংযোজক অব্যয় দ্বারা কানেক্ট করতে হয়। তাহলে সরল বাক্যকে যৌগিক বাক্য রূপান্তর করতে গেলে আমরা এই দুটি শর্ত মেনে চলবো। সেটা কি কি? সরল বাক্য ভেঙে দুটি নিরপেক্ষ বা স্বাধীন বাক্য তৈরি করতে হবে। সরল বাক্যের অসমাপিক ক্রিয়া ভেঙে সমাপিকা ক্রিয়ায় পরিণত করতে হবে। এতক্ষণ আমরা এর আগে দেখেছিলাম যে যৌগিক বাক্যকে সরল বাক্যে পরিণত করতে গেলে সমাপিকা ক্রিয়াকে অসমাপিকা করতে হয়েছে। এইবার সেই সরল বাক্যকে আমরা যদি যৌগিক করি তাহলে কি করতে হবে? অসমাপিকা ক্রিয়াকেই সমাপিকা ক্রিয়ায় পরিণত করতে হবে। এবার আমরা একটা উদাহরণ বিশ্লেষণ করি। অনুগ্রহ করে সব খুলে বলুন। এটি একটি সরল বাক্য। এর যৌগিক রূপ হচ্ছে অনুগ্রহ করুন এবং সব খুলে বলুন। এখানে সরল বাক্যের অসমাপিকা ক্রিয়া হচ্ছে অনুগ্রহ করে, ভেঙে সমাপিকা ক্রিয়া তৈরি করা হয়েছে অনুগ্রহ করুন। এই বাক্যে অনুগ্রহ করে এটা ছিল একটা অসমাপিক ক্রিয়া, আর যৌগিক বাক্যে হয়ে গেল অনুগ্রহ করুন, তার মানে এটা সমাপিকা ক্রিয়া। এবং সরল বাক্য ভেঙে দুটি নিরপেক্ষ বাক্য তৈরি হয়েছে, যেমন অনুগ্রহ করুন এবং সব খুলে বলুন। এই দুটাই হচ্ছে নিরপেক্ষ বাক্য বা স্বাধীন বাক্য, অর্থাৎ এর কোনো অংশই কোনো অংশের উপর নির্ভরশীল নয়। এবং এই দুটি অংশ আমরা যুক্ত করেছি এবং নামক সংযোজক অব্যয় দ্বারা। তাই এই বাক্যটি সরল থেকে যৌগিক বাক্যে পরিণত হয়েছে। আরো কয়েকটা উদাহরণ আমরা এবার বিশ্লেষণ করি এবং বলাই বাহুল্য এই যে আমি তোমাদের সাথে একের অধিক বাক্যের রূপান্তরের উদাহরণগুলো পড়ছি বা তোমাদের দেখাচ্ছি, এই প্রত্যেকটি বাক্যই কিন্তু প্রিভিয়াস বছরের কোনো না কোনো পরীক্ষাতে এসেছে। তার মানে বুঝতেই পারছো এই বাক্যগুলোই যদি তোমরা শিখে যাও এখান থেকেই তোমাদের পরীক্ষাতে কমন পাওয়ার সম্ভাবনা অনেক বেশি। কারণ আমরা সবাই জানি যে বোর্ড পরীক্ষাগুলোতে অবশ্যই বিগত বছরের প্রশ্ন থেকে যথেষ্ট পরিমাণ কমন পাওয়া যায়। তাই সবাইকে বলছি খুব গুরুত্বের সাথে প্রত্যেকটি বাক্য শিখে নিবে। চলো এবার আমরা এই বাক্যগুলোকেও রূপান্তর করি। কাজ না করলে চলে যাও, এই বাক্যকে আমরা এবার যৌগিক বাক্যে রূপান্তর করব। কাজ করবে না তাহলে চলে যাও। ছেলেটি অসুস্থতার জন্য অনুপস্থিত। ছেলেটি অসুস্থ সুতরাং অনুপস্থিত। ছেলেটি গরিব হলেও মেধাবী। ছেলেটি গরিব কিন্তু মেধাবী। তিনি আর নেই। তিনি ছিলেন কিন্তু এখন আর নেই। 10 মিনিট পর ট্রেন এলো। 10 মিনিট অতিবাহিত হলো অতঃপর ট্রেনটি এলো। এখানে আমরা প্রত্যেকটি বাক্যেই দেখলাম দুটি নিরপেক্ষ বাক্য আছে এবং প্রত্যেকটি ক্রিয়াই হচ্ছে সমাপিকা ক্রিয়া এবং সংযোজক অব্যয় দিয়ে দুটি অংশকে সংযুক্ত করা হয়েছে।
এবার আমরা শিখব জটিল বাক্যকে কিভাবে যৌগিক বাক্যে পরিণত করতে হয়। জটিল বাক্যের খণ্ড বাক্যের নির্ভরশীল ভাব উঠিয়ে দিয়ে বাক্য দুটির মধ্যে নিরপেক্ষ ভাব তৈরি করতে হবে। আমরা জানি যে জটিল এবং যৌগিক উভয় বাক্যেই দুটি খণ্ড বাক্য থাকে। জটিল বাক্যের খণ্ড বাক্য দুটি একটির উপর আরেকটির উপর নির্ভরশীল হয়, কিন্তু যৌগিক বাক্যের খণ্ড বাক্য দুটি পরস্পর নিরপেক্ষ বা স্বাধীন থাকে। তাই যেহেতু আমরা জটিল থেকে যৌগিক বাক্যে পরিণত করব, তার জন্য জটিল বাক্যের সেই নির্ভরশীল ভাব দুটা উঠিয়ে দিব, উঠিয়ে যৌগিক বাক্যে আমরা নিরপেক্ষ বাক্য তৈরি করব। এবং জটিল বাক্যের যেই সাপেক্ষ সর্বনাম থাকে সেটাও উঠিয়ে দিব এবং নিরপেক্ষ বাক্য দুটোকে সংযোজক অব্যয় দিয়ে যুক্ত করে নিব। এই হচ্ছে দুটো শর্ত। এবার আমরা একটা উদাহরণ বিশ্লেষণ করি। যদিও সে দরিদ্র তথাপি সে চরিত্রবান। যদিও সে দরিদ্র তথাপি সে চরিত্রবান, এটি একটি জটিল বাক্য। তাহলে এটাকে আমরা যৌগিক বাক্যে পরিণত করব এভাবে, সে দরিদ্র কিন্তু চরিত্রবান। এখানে প্রথম বাক্যের সাপেক্ষ সর্বনাম যদিও তথাপি নাই, নির্ভরশীলতা নাই এবং নিরপেক্ষ বাক্য দুটি সংযোজক অব্যয় কিন্তু দিয়ে যুক্ত হয়েছে। ঠিক এইভাবেই আমরা আরো বাক্যের বাক্যান্তর করতে পারি। যদি পরিশ্রম করো তাহলে ফল পাবে, পরিশ্রম করো তবে ফল পাবে। যদিও তুমি ধনী তথাপি তুমি কৃপণ, তুমি ধনী কিন্তু কৃপণ। যদিও সে অশিক্ষিত তবুও সে দেশপ্রেমিক, সে অশিক্ষিত কিন্তু দেশপ্রেমিক। এবার আমরা শিখব নির্দেশক বাক্যকে কিভাবে বিস্ময় সূচক বাক্যে পরিণত করা যায়। দুটো শর্ত আমরা মাথায় রাখবো। এক হচ্ছে বিস্ময় সূচক বাক্যে বিশেষণের আগে কি বা কত বসবে, অর্থাৎ নির্দেশক বাক্যের যে বিশেষণ শব্দটি আমরা পাবো তার আগে আমরা কি বা কত বসাবো এবং বাক্যের মধ্যে আমরা বিস্ময় সূচক যে চিহ্ন আছে সেটিও বসাবো। যদি আমরা এই শর্ত দুটি মেনে চলি তাহলেই বাক্যটি নির্দেশক বাক্য থেকে বিস্ময় সূচক বাক্যে পরিণত হবে। সিম্পল দুটো শর্ত। নির্দেশক বাক্যের বিশেষণ আমরা খুঁজে নিব, বিশেষণের আগে কি অথবা কত এই দুটির যে কোনো একটি শব্দ জুড়ে দিব এবং বাক্যের মধ্যে আমরা বিস্ময় চিহ্ন বসিয়ে দিব, তাহলে বাক্যটি নির্দেশক বাক্য থেকে বিস্ময় সূচক বাক্যে পরিণত হবে। এবার আমরা একটা বাক্য বিশ্লেষণ করি। এদেশ বড় বিচিত্র, এটি একটি নির্দেশক বাক্য। এখানে আমাদের তাহলে প্রথমে আগে বিশেষণ খুঁজতে হবে। বিশেষণ কি? এদেশ বড় বিচিত্র। এই বিচিত্র এটাই হচ্ছে বিশেষণ। বিশেষণ আমরা কিভাবে চিনতে পারি? বাক্যের ক্রিয়াকে কেমন দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় সেটাই হচ্ছে বিশেষণ। তাহলে কেমন বিচিত্র, তাহলে এই বিচিত্র হচ্ছে বিশেষণ। তাহলে আমাদের নির্দেশক বাক্যকে বিস্ময়সূচক বাক্যে পরিণত করতে গেলে কি করতে হবে? এই বিশেষণ মানে বিচিত্র শব্দের আগে কি বা কত বসিয়ে দিতে হবে। বসিয়ে দিলাম কি বিচিত্র এ দেশ এবং বাক্যের মধ্যে আমরা শেষে বিস্ময়সূচক যে চিহ্ন সেটিও বসিয়ে দিলাম। এভাবেই খুব সহজেই নির্দেশক বাক্যটি বিস্ময়সূচক বাক্যে পরিণত হয়ে গেল। আবার দৃশ্যটি বড়ই সুন্দর, এখানে সুন্দর হচ্ছে বিশেষণ, সুতরাং এর বিস্ময়সূচক রূপ হচ্ছে বাহ। কি সুন্দর দৃশ্য, সুন্দর আগে কি বসিয়ে দিলাম এবং বার শেষে বিস্ময়সূচক চিহ্নটি বসিয়ে দিলাম। আরেকটি বাক্য, আমাদের দেশ সুন্দরভাবে এগিয়ে যাচ্ছে, এর বিস্ময়সূচক রূপ হচ্ছে সাবাস। আমাদের দেশ কত সুন্দরভাবে এগিয়ে যাচ্ছে, তাহলে সুন্দরভাবে হচ্ছে বিশেষণ, এর আগে কত বসিয়ে দেয়া হলো। সর্বদা তার মনে দুঃখ, আহা তার মনে সর্বদা কত দুঃখ, দুঃখ হচ্ছে বিশেষণ, সুতরাং এর আগে কত বসিয়ে দেয়া হলো এবং আহ এই একটি আবেগসূচক শব্দ, তার জন্য
এই আহ শব্দটির পরেই আমরা বিশেষসূচক চিহ্নটি জুড়ে দিলাম। ত্যাগের মহিমা অপূর্ব। বাহ, ত্যাগের কি অপূর্ব মহিমা। এখানে অপূর্ব হচ্ছে বিশেষণ, তাই এই অপূর্বর আগে কি শব্দটি জুড়ে দিলাম, এবং বাহ যেহেতু আবেগসূচক শব্দ, তাই এর শেষে এরপরে বিশেষসূচক চিহ্নটি বসিয়ে দেওয়া হলো। এবার আমরা শিখব নির্দেশক বাক্যকে কিভাবে অনুজ্ঞাসূচক বাক্যে পরিণত করা যায়। এটা খুবই সহজ, তোমরা এমনিতেই অনেকেই পারো। যারা একদমই মনোযোগ পড়াশোনায় দাওনি তাদের একটু সমস্যা হয়। যাই হোক, আমি খুব সহজ শর্তগুলো তোমাদের বলে দিচ্ছি। এই যে কোনো নির্দেশক বাক্যকে অনুজ্ঞাসূচক করতে হলে যা আমাদের করতে হবে, অনুজ্ঞা মানেই হচ্ছে এখানে আদেশ, নিষেধ, নির্দেশ, উপদেশ ইত্যাদির একটা ভাব থাকবে ওই বাক্যে। কোন বাক্যের মধ্যে যদি তুমি এই আদেশ, নিষেধ, উপদেশ এই ভাবগুলো যে কোনো একটি লক্ষ্য করো, তাহলে সেটি অনুজ্ঞাসূচক বাক্য হিসেবে পরিগণিত হয়। তাহলে আমরা এই নির্দেশক বাক্যগুলোকে তাহলে যদি কোনোভাবে এই আদেশে, নিষেধে, নির্দেশে বা উপদেশে পরিণত করতে পারি, তাহলে সেটি অনুজ্ঞাসূচক বাক্যে পরিণত হবে। যেমন আইন মেনে চলা কর্তব্য, এটি একটি নির্দেশক বাক্য। তাহলে এটাকে আমরা যদি বলি আইন মেনে চলবে, এটি হয়তো আদেশ বা নির্দেশ বা উপদেশ হতে পারে। তার মানে এরকম একটা ভাব এখানে আমরা পেলাম, তার জন্য এটি অনুজ্ঞাসূচক বাক্যে পরিণত হলো। আবার এখনই ডাক্তার ডাকা উচিত, ঠিক আমরা বলি এখনই ডাক্তার ডাকো, তাহলে এটা আমরা একটা আদেশ দিলাম, একজনকে বলছি যে এখনই ডাক্তার ডাকো, এই আদেশ দেয়া হলো। এই যেহেতু আদেশ দেওয়া হয়েছে তার জন্য এটি একটি অনুজ্ঞাসূচক বাক্যে পরিণত হয়েছে। সদা সত্য কথা বলা উচিত, এটি একটি বাক্য। তাহলে এটাকে যদি আমরা অনুজ্ঞায় রূপান্তর করি, কি বলতে পারি, সদা সত্য কথা বলবে, উপদেশ দিলাম, তাহলে উপদেশসূচক একটা ভাব এই বাক্যে তৈরি হলো। কাজটি তোমার করা উচিত, এর অনুজ্ঞাসূচক রূপ হচ্ছে কাজটি তুমি করো, কেন আমরা আদেশ বা নির্দেশ দিলাম। জীবনের জন্য বৃক্ষের দিকে তাকানো প্রয়োজন, এর অনুজ্ঞাসূচক রূপ হচ্ছে জীবনের জন্য বৃক্ষের দিকে তাকাও, নির্দেশ বা আদেশ দেয়া হলো। জীবে দয়া করা উচিত, জীবে দয়া করো, এটা আমরা বলে একটা উপদেশ দেয়া হলো। তোমাকে এই খাতায় লিখতে হবে, এটা একটি নির্দেশক বাক্য, যেটা অনুজ্ঞাসূচক তৈরি করতে হলে লিখতে হবে তুমি এই খাতায় লিখো, এটা একটি আদেশ বা নির্দেশ বোঝালো। এভাবে আমরা খুব সহজেই নির্দেশক বাক্যকে অনুজ্ঞাসূচক বাক্যে পরিণত করতে পারি। যাই হোক, এভাবেই আমরা এক বাক্যকে অন্য বাক্যে খুব সহজেই পরিণত করতে পারবো। তো বাক্য রূপান্তর করতে গেলে তোমাদের যে ব্যাপারগুলো একটু মাথায় রাখা উচিত সেগুলো আমি আবার একটু রিপিট করছি। তোমাদের বাক্য, প্রত্যেকটা বাক্য কাকে বলে এবং সেই বাক্যের শর্তগুলো কি কি, এই ব্যাপারটা একটু মাথায় রাখতে হবে। তুমি যদি কোন একটা বাক্য পড়লেই মাথায় আনতে পারো যে এর সংজ্ঞা এবং এর বৈশিষ্ট্য বা কি কি শর্ত পূরণ করলে সেটি সেই বাক্য হিসেবে পরিণত হয়, তাহলে এই জিনিসটি যদি তোমার মাথায় থাকে, তাহলে তুমি খুব সহজেই সেই কয়েকটা শর্ত জুড়ে দিয়ে বাক্যটিকে কাঙ্ক্ষিত বাক্যে পরিণত করতে পারবে। তার জন্য এই বাক্য রূপান্তর করতে গেলে তোমাদের অবশ্যই বিভিন্ন প্রকার বাক্যের শ্রেণীবিভাগ বা শর্ত খুব ভালোভাবে পড়তে হবে। যাই হোক, আজকের মতো আমি এখানেই শেষ করছি। তোমাদের সকলের প্রতি আন্তরিক ভালোবাসা, শুভকামনা জানাচ্ছি। যে যেখানে থাকবে ভালো থাকবে, সাবধানে থাকবে, সবাই সরকারি নিয়ম মেনে চলতে চেষ্টা করবে, খুব প্রয়োজন না হলে ঘরের বাইরে যাবে না। সকলের প্রতি আবারও শুভকামনা জানিয়ে আজকের মতো আমাদের ক্লাস এখানেই শেষ করছি।